অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাসভবনে আজকে স্বাধীনতা দিবসের প্রাককালে দু একটি কথা বলার জন্য আমন্ত্রিত হয়ে নিজেকে ধন্য মনে করছি। আমি আজকের যে 4টি গ্রন্থ প্রকাশিত হয়েছে, আমি তাদের সম্পর্কেই দু একটি কথা বলে এখান থেকে চলে যাব। কিন্তু তার আগে যার বাসভবনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেয়েছি তাকে নিয়ে একটা দুটো কথা বোধহয় না বললেই নয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাংলার বিপ্লবীদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল ছিলেন। ভূপেন্দ্র কিশোর রক্ষিত রায়, যিনি সবার অলক্ষ্যে এবং ভারতের সশস্ত্র বিপ্লব গ্রন্থ দুটির লেখক, তার সঙ্গে শরৎচন্দ্রের পত্র বিনিময়ের সমস্ত রেকর্ডস আমি দেখেছি। শরৎচন্দ্রের শেষ প্রশ্ন উপন্যাসটি ভূপেন্দ্রবাবুর খুব ভালো লেগেছিল এবং তার চলার পথে বলে একটি পুস্তিকা, সেটিকে শরৎচন্দ্র সাধুবাদ জানিয়েছেন। শরৎচন্দ্র যে পথের দাবি উপন্যাস, আপনারা সকলেই এটা জানেন যে এটা নিয়ে রবীন্দ্রনাথের সঙ্গে একটু মতবিরোধ হয়েছিল শরৎচন্দ্র, এবং সেটা প্রায় মতান্তর থেকে প্রায় মনান্তরের পর্যায়ে চলে গিয়েছিল। সে বিস্তারিত ইতিহাসে যাচ্ছি, কিন্তু একটা দুটো কথায় প্রসঙ্গে বলে নিই যে অনেক বছর আগে এই রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে উদ্বোধন থেকে সম্ভবত প্রকাশিত একটি গ্রন্থ, স্বামী পূর্ণাত্মানন্দ, যিনি এখন বোধহয় ঢাকায় রয়েছেন, শঙ্কর মহারাজ, তিনি বেঙ্গল ভলান্টিয়ার্সের যিনি পর্দা বলে পরিচিত হেমচন্দ্র ঘোষকে ইন্টারভিউ করেছিল। সেটা নিয়ে একটা চমৎকার গ্রন্থ রচিত হয়েছিল। এতদিন পরে আবার সেটা পুনর্মুদ্রিত হয়েছে, তাতে অমলেশ ত্রিপাঠীর একটি মুখবন্ধ সংযোজিত হয়েছে, নামটা পাল্টে দেওয়া হয়েছে। এখন নামটা হচ্ছে স্বামী বিবেকানন্দ দৃষ্টিতে জাতীয়তা সংগ্রাম। আগেরটাই ছিল বোধহয় মহাবিপ্লবী হেমচন্দ্র ঘোষের দৃষ্টিতে ভারতের স্বাধীনতা সংগ্রাম। কেন এই নামটা কেন পাল্টানো হলো আমি জানি না। যাই হোক, সেখানে হেম ঘোষ একটা কথা বলেছেন যে উনি রবীন্দ্রনাথের যে দুটো উপন্যাস, 4 অধ্যায় আর ঘরে বাইরে, এ দুটো আপনারা তো জানেন যে একটু বিপ্লবী বিরোধী উপন্যাস ছিল। এতে হেমচন্দ্র খুব খেদোক্তি করেছেন। উনি বলেছেন যে এই দুটো অসম্ভব রকম ভাবে স্বাধীনতা আন্দোলনের ক্ষতি করেছে। হেমচন্দ্র এতটাই তাতে বিতস্তত হয়েছেন যে বলেছেন যে রবীন্দ্রনাথের নাইটহুড ত্যাগ নিয়ে যে এত কথা বলা হয়, আমার তো মনে হয় একটা নাইটহুড নেওয়াই উচিত হয়। তাহলে তার জালিয়ানওয়ালাবাগের পরে ওই নাইটহুড ফেরত দেওয়ারও কোনো প্রশ্ন উত্তর না। আর একটা কথা উনি বলেছেন যে সন্দীপের মতো দু একজন বিপ্লবী তো বিপদচালিত হতেই পারে, কিন্তু বিপ্লবীদের আত্মত্যাগের দিকটা কেন রবীন্দ্রনাথের চোখে পড়ে। তিনি আরো বলেছেন যে ওই সময় নাকি রবীন্দ্রনাথের দুটো বই ব্রিটিশ সরকার জেলে কয়েদিদের মধ্যে, যারা রাজবন্দী তাদের মধ্যে প্রচারিত করত, যাতে করে তারা ওই বিপ্লবের পথ থেকে সরে আসে। কিন্তু শরৎচন্দ্রের পথের দাবি ছিল বিপ্লবীদের কাছে যেন একটা মন্ত্রের মতো। আমি এখানে পুরোপুরি হেমচন্দ্রের সঙ্গে একমত নই। এই জন্যই নয় যে রবীন্দ্রনাথ অবশ্যই বিপ্লবীদের শ্রদ্ধা করতেন, যদিও সেটা ছিল একটা দ্বিধা মিশ্রিত। খুব বিস্তারিত আলোচনা এখানে যাচ্ছি। রবীন্দ্রনাথ তো ঘরে বাইরে সন্দীপের মতো একজন বিপথগামী বিপ্লবী যেমন চিত্র অঙ্কন করেছেন, তেমনি অমূল্যর মতো একজন আদর্শবাদী বিপ্লবীর কথা তো বলেছেন। সুতরাং ঠিক এটা আমার মনে হয় খুব নিরপেক্ষভাবে হেমচন্দ্র এটা বলেননি। তবে শরৎচন্দ্রের পথের দাবি নিঃসন্দেহে, আজকে আমি বলবো তার বাসভবনে দাঁড়িয়ে এটা বলতে পেরে আমি গর্বে আমার খুব ভুলে উঠছে, নিঃসন্দেহে এটা আমাদের স্বাধীনতা সংগ্রামের একটু অমর সৃষ্টি। আজ আমরা জানি না কে সেই পরাধীন দেশের সেই মুক্তিপথের অগ্রদূত, পরাধীন দেশের রাজবিদ্রোহী কে। একবার সুবোধচন্দ্র সেনগুপ্ত ওই ইন্ডিয়া রেস্ট ফ্রিডম গ্রন্থে শরৎচন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন, আপনি কি সুভাষের কথা বলছেন? এটা যে নয় সেটা আপনারা সবাই জানেন, কারণ শরৎচন্দ্রের দেহান্ত তো 1938 সালে হয়েছে। সুভাষ তখন কোথায়? তার মহানিষ্ক্রমণ হয়েছে তার আরো 3 বছর পরে। কিন্তু শরৎচন্দ্র উত্তর দিয়েছিলেন যে আমি এটা সত্যি কথা বলতে আমরা কেউ জানি না যে কাকে নিয়ে উনি লিখেছিলেন। হয়তো রাষ্ট্রীয় দিবস হতে পারে, বা হয়তো ডক্টর জাতিগোপাল মুখোপাধ্যায়। সুভাষ কোনো মতেই নয়। কিন্তু উনি এটা বলেছিলেন যে সুভাষের চরিত্রটা কিন্তু ওই রকম, এরকম একটা কথা শরৎচন্দ্র কিন্তু
সুভাষচন্দ্র সেনগুপ্তকে বলেছিলেন। এবার আসি আজকে যে 4টে বই যে রিলিজ হলো, বিপিন পাল সম্বন্ধে একটা নতুন ধরনের একটা তথ্য আপনাদের দিচ্ছি, যেটা অনেকেই হয়তো জানেন। কংগ্রেস তখনও হয়নি। স্যার আশুতোষের বাবা গঙ্গাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনি আপনারা জানেন সবাই নাম করা চিকিৎসক ছিলেন। গঙ্গাপ্রসাদ তার মধ্যে কিন্তু এক ধরনের সুপ্ত স্বাদেশিকতা ছিল। কিরকম ছিল? মেডিকেল কলেজে প্রিন্সিপাল প্যারিড সাহেব তাকে মিলিটারি সেক্রেটারির কাছে পাঠিয়েছিলেন, একটা চাকরি গেলে সেখানে হয়ে। গঙ্গাপ্রসাদ ধুতি চাদর নিয়ে গিয়েছিল। সেটা দেখে তিনি ভয়ঙ্কর বিরক্ত হলেন যে আপনি কি এই বেশে ডাক্তারি করবেন? গঙ্গাপ্রসাদ বললেন, আবার কোন বেশে করবো? এটা তো আমাদের জাতীয় পোশাক, বাঙালির জাতীয় পোশাক। পোশাক তখন কিন্তু ছিল একটা মেটাফর অফ ন্যাশনালিজম। এবং তারপর উনি যখন ফিরে এলেন, মিস্টার প্যারিক জিজ্ঞেস করলেন যে কিছু হলো? বললেন, আপনি তো আমাকে এখানে পাঠিয়েছেন, কিন্তু ডাক্তার চাইছেন না, তিনি চাইছেন একটা কোট প্যান্ট এক পরা একটা শার্ট, হেলা ভরে করতেন। আর একটা আপনাদের বলছি, 1883 সালে, তখনও কংগ্রেস হয়নি, কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় তখন একটা লব্ধ প্রতিষ্ঠিত নেতা, বেঙ্গলির এডিটর। সে সময় একটা কেস হয়েছিল শালগ্রাম শিলাকে কোর্টে আনা নিয়ে। এটা নিয়ে জাস্টিস নরিসের বিরুদ্ধে তখন প্রচন্ড রকমের প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। সেখানে সুরেন্দ্রনাথ প্রতিবাদ করে একটা লেখা লিখেছিলেন বেঙ্গলিতে, তার ফলে সেটা কন্টেম্প্ট অফ কোর্টে পড়ে যায় এবং তার কারাদণ্ড হয়। স্যার আশুতোষ ছাত্র আন্দোলনে যোগদান করেছিলেন, ইট ফিট তারা ছুড়েছিল, এসব সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নেশন ইন মেকিং গ্রন্থেও তার উল্লেখ পাওয়া যায়। গঙ্গাপ্রসাদ কোথায় কখন কি মানে খরচ হয়েছে সব লিখে রাখতেন। তিনি লিখেছেন সুরেন্দ্র বন্দ হাঙ্গামা 25 টাকা। তার মানে সুরেন্দ্রনাথের যে অ্যাপিল যেটা করেছিলেন, যদিও তার শাস্তি মকুব হয়নি, 3 মাসের কারাদণ্ড হয়েছিল, কিন্তু সম্ভবত গঙ্গাপ্রসাদ সেখানে কিছু অর্থ সাহায্য করেছিলেন। তাই গঙ্গাপ্রসাদ সম্বন্ধে বিপিন পাল একটা তথ্য দিয়েছেন যে গঙ্গাপ্রসাদ যখন এন্ট্রান্স পরীক্ষা দিতে যাচ্ছে, এন্ট্রান্স ফিটা তার হয় চুরি হয়ে যায় বা তিনি হারিয়ে যায়। তখন তার এক বন্ধু তাকে বলে, তুমি ডাফ সাহেবের কাছে যাও। ডাক্তার নিশ্চয় আলেকজান্ডার ডাফ। তার ডাফ বললেন, আমি দেবো তোমাকে, কিন্তু আগে তোমাকে তোমার হেডমাস্টারের কাছ থেকে একটা লেটার অফ রেকমেন্ডেশন নিয়ে আসতে। হেডমাস্টার কে ছিলেন? প্যারীচরণ সরকার। গঙ্গাপ্রসাদ কেন? প্যারীচরণ কাছে, গঙ্গাপ্রসাদ 10টা টাকাকে আমি তোমাকে দিতে পারতাম না, এর জন্য তোমাকে ডাফ সাহেবের কাছে যেতে হলো। ঠিক আছে, গেছো যখন এবং তিনি এত সহৃদয়তার সঙ্গে তোমাকে সাহায্য করতে রাজি হয়েছে, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি, তুমি তার কাছে সাহায্য নাও। এইটা, এই ঘটনাটা বিপিন পালের মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস বইয়ে আছে। স্যার আশুতোষের কোনো জীবনীতে কিন্তু এই স্পেসিফিক ডিটেলস গুলো নেই। এটা অতুলচন্দ্র ঘটকের ওই যে বিখ্যাত গ্রন্থ যেটা ছাত্রবন্ধু আশুতোষ বা আশুতোষ স্মৃতি, হ্যাঁ, আর ছাত্রবন্ধু আশুতোষ দীনেশ চন্দ্র সেন, এর কোনোটাতে এই ডিটেলস গুলো পাওয়া যাবে না। আমি এটা খুঁজে পেলাম বিপিন চন্দ্রের মেমোরিজ অফ মাই লাইফ অ্যান্ড টাইমস। আজকে তাই একটু অন্য কথা বিপিন চন্দ্র না, দীনেশ চন্দ্র সেনের ওইটা হচ্ছে আশুতোষ স্মৃতিকথা। আশুতোষ স্মৃতিকথা, অন্যটা হচ্ছে ছাত্রবন্ধু। আর না, আশুতোষের ছাত্র ওই আশুতোষের ছাত্র। ইউ আর রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। এই দুটো কোনোটাতে কিন্তু ডিটেলস গুলো নেই। এবার তাহলে বলি বারীন্দ্র কুমার ঘোষের কথা। বারীন্দ্র কুমারের সঙ্গে শ্রী অরবিন্দর একটা জায়গায় আমি মনে করি অরবিন্দর কারাকাহিনী আর বারীন্দ্র কুমারের যে দ্বীপান্তরের কথা অনেকটা পরস্পরের পরিপূরক। সেই যুগে কারাবাস কি ছিল, কি ভয়ঙ্কর, কি বিভৎস, কি অমানবিক, এটা যেন একেবারে চোখের সামনে আমরা দেখতে পাই। অরবিন্দ তো ছিল আলিপুর সেন্ট্রাল জেল, আর বারীন্দ্র ছিল আন্দামানের সেন্ট্রাল জেল। এবং কিভাবে সেখানে উল্লাসকর দপ্তর মস্তিষ্ক বিকৃতির কারণ যে ওই কারাগৃহের ওই অমানবিক পরিবেশ, ছত্রে ছত্রে সেটা প্রকাশিত হয়েছে। আমি মনে করি এই দুটো গ্রন্থ কিন্তু অনেকটা পরস্পরের পরিপূরক, পাশাপাশি রেখে পড়া উচিত। আর একটা কথা বারীন্দ্র কুমার বলে বারীন্দ্র কুমার প্রসঙ্গ শেষ করবো। একটা ওই ছিন্ন পত্রের মতো একটা ফ্র্যাগমেন্টারি একটা চিঠি পাওয়া গেছে। এটা সুভাষচন্দ্রের চিঠি বারীন্দ্র কুমারকে লেখা, এবং সেটা আমি আমার বইতেও দিয়েছি যে বারীন্দ্র কুমারের দ্বারা সুভাষচন্দ্র কিভাবে প্রভাবিত হয়েছিলেন, ওই চিঠিটার মধ্যে তার কিছু পরিচয় পাওয়া যায়। এবার বলি ক্ষুদিরামের কথা
আমি আর কি বলবো, একটা কথা শুধু বলে যাই যে যতদূর জানি মানে একদম সে যখন ফাঁসির রজ্জু তখন প্রায় কণ্ঠ রোধ করার উপক্রম করেছে, মৃত্যুপথ যাত্রী ক্ষুদিরাম, তাকে জিজ্ঞেস করা হয় যে আপনার কোনো শেষ ইচ্ছে কিছু আছে? উনি বলেছিল হাবিবপুরের মা কালীর চরণামৃত আমাকে এনে খাও, এবং সেটা করা হয়েছে। এখানে একটা আশ্চর্য কথা বলি, ক্ষুদিরাম বলুন, কানাইলাল বলুন, কানাই সত্যেন, এরা মৃত্যুর মুখে একেবারে নির্ভীক, এবং এতটুকু অবসাদ এদেরকে গ্রাস করে, কারণ গীতার মানে জীবন্ত প্রতিমূর্তি এরা ছিল। এবার আরেকটা কথা বলে শেষ করব, এই রাখাল ভট্টাচার্যের যে এই ফুটবলের ব্যাপারে, তার আগে আরেকটা কথা মনে পড়ে গেল বিপিন পাল, যেটা আপনাদের না বলে পাচ্ছি, এটা আগেই আমার বলা উচিত ছিল। যেটা হয়েছিল 1875 সালে সম্ভবত ডিসেম্বর মাসে কলকাতাতে ইংল্যান্ডের যুবরাজ আক্রমণ করে, প্রিন্স এলবার্ট, খুব দুশ্চরিত্র, অসম্ভব দুশ্চরিত্র লোক, মানে বহুকামী যাকে বলে। তিনি এখানে এসে কলকাতায় এসে একটা মানে আবদার বলুন বা যাই বলুন, বললেন যে আমাকে এই সম্ভ্রান্ত যারা লোক আছে তাদের ঘরের অন্তঃপুরিকারের কাছে ছেড়ে দিতে হবে, মানে he wanted access to the inner recesses of the family। একজন ছিলেন হাইকোর্টের লব্ধপ্রতিষ্ঠ উকিল অন্নদা প্রসাদ বন্দ্যোপাধ্যায়, দেখেছেন গাঁজা পার্কের ওখানে অন্নদা ব্যানার্জি লেন বলে একটা রাস্তা আছে, সেই যুগে অসম্ভব দিব্যিক একজন আইনজীবী। তাকে বলা হয়েছিল তোমাকে রাজা খেতাব দেওয়া হবে তুমি যদি অন্তঃপুরিকাদের কাছে যুবরাজকে আসতে দাও, তুমি হেলা হবে প্রত্যাখ্যান। কিন্তু সে সময় তো অনেক পদলেখীও ছিলেন, তাহলে একজন ছিলেন জগদানন্দ মুখোপাধ্যায়, তিনিও গভর্নমেন্ট লিডার ছিলেন, তিনি তাকে অ্যালাউ করলেন। এটা নিয়ে ঝড় বয়ে গেল হিন্দু সমাজে। বিপিন পাল লিখছেন হিন্দু সোসাইটি ওয়াজ কনভালসড টু ইটস ভেরি ফাউন্ডেশনস। এরপর যেটা হলো, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনিও তো হাইকোর্টের আইনজীবী ছিলেন, বিখ্যাত কবি। অন্নদা প্রসাদ হেমচন্দ্রকে বলে হেমচন্দ্র একটু লেখতো, তখন উনি বাজিমাত বলে একটা অসাধারণ ব্যঙ্গাত্মক কবিতা লেখেন, মানে নেপথ্যে অন্নদা বাবুই ছিলেন অনুকরণ। এইটা যেটা আমি আজকে নিয়ে আসিনি, কারণ অতটা সময়ে কারণ নেই। সে কবিতা যা মানে চাবুক যাকে বলে, মানে একেবারে কষা, এইটা একেবারে কাঁপিয়ে দিয়েছিল সাংস্কৃতিক চিন্তা। এবং জগদানন্দ মানানির মামলা করতে চেয়েছিলেন, দেখা গেল যে কবিতাটাকে ঠিক অনুবাদে আসছে, ফলে কেসটা দাঁড়ালো। এরপর হলোটা কি, এই যে প্রতিবাদী জাতীয়তাটা তো তখনও ছিল। এবার বললো কি, উপেন্দ্রনাথ দাস একটা পালা মঞ্চস্থ করলেন, যুবরাজ ও গজদানন্দ পাল। ওই ব্যঙ্গটা দেখে তখন ব্রিটিশ সরকারের টনক নড়ল, তারা উপেন্দ্রনাথ দাস, তিনি কিন্তু একজন আইনজীবীর সন্তান, তাকে অ্যারেস্ট করলেন। ইতিমধ্যে কিন্তু দেখা গেল যে সিপাহী বিদ্রোহের পর থেকে শিক্ষিত বাঙালিরা রীতিমতো বলবো যে তারা কিন্তু রীতিমতোই মানে তাদের মধ্যে একটা অসন্তোষের আগুন দিকি জ্বলছে। তারা নানাভাবে প্রতিবাদটা তখন থিয়েটারের মধ্যে দিয়ে হতো, যেমন ধরুন সুরেন্দ্র বিনোদিনী, সরোজিনী, চাকর দর্পণ, একের পর এরকম নাটকগুলো মঞ্চস্থ হতে লাগলো। সেরকম আবার একটা হলো পিগ অ্যান্ড শিপ। পিগ মানে শুয়োর আর শিপ মানে ভেড়া। সে সময় পুলিশ কমিশনারের নাম ছিল হক, মিস্টার হক। হক মানে শুয়োর, আর আর এসপি মানে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, তার নাম ছিল ল্যাম্ব। ল্যাম্বটাকে শিপ করে দেওয়া। এর ফলে আবার যাকে বলে জানেন তো, যে মানে যতই প্রতিবাদগুলো হয় ততই কিন্তু শাসকের রক্তচক্ষু আরো রক্তবর্ণ হয়ে ওঠে। এবার হলো কি, ড্রামাটিক পারফরমেন্স কন্ট্রোল অ্যাক্ট এবার পাস। পুরো জিনিসটা কিন্তু প্রেক্ষাপট দেখে। এবার লাস্টে খেলার কথাটা বলে যায়, মোহনবাগানের ওই শিল্ড জয় অসামান্য একটা ঘটনা, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, তুলনা হয় না। তবে তারও আগে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী সেই শোভাবাজার ক্লাব কিন্তু ইস্ট সারে কি আসলে মিল দেখুন, মোহনবাগান হারিয়েছিল ইস্ট ইয়র্ককে, আর এরা হারিয়েছিল ইস্ট সারেকে 1892 সালে। তার ঠিক 2 দশক পরে মোহনবাগান শিল্ড জয় করে। আমরা যতদূর জানি স্বামী বিবেকানন্দের সঙ্গে নগেন্দ্র প্রসাদের ঘনিষ্ঠতা ছিল।
বিবেকানন্দ সেই কথাটা কে বলবে, ইট ইজ ইজিয়ার টু রিচ হেভেন থ্রু ফুটবল দ্যান থ্রু গীতা। কে এটা বলতে পারে? স্বামীজি সেই অসাধারণ কথা। আর আমি একটা দুটো রোমাঞ্চকর ঘটনা বলে শেষ করছি। ফুটবল মাঠে দুটো ঘটনা বলি। একটা হচ্ছে 1931 সাল, ঢাকাতে একজন অত্যন্ত খুব খ্যাত সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ বোধহয় ছিলেন আসাদুল্লাহ বলে, মানে বিপ্লবীদের উপর অমানসিক অত্যাচার করা, চট্টগ্রাম অস্ত্রাগারের লুণ্ঠনের অন্যতম নায়ক অম্বিকা চক্রবর্তীর মুখের উপর মূত্র ত্যাগ করা, এসব ঠিক সরকারের বিপ্লবীদের প্রমাণলে করে। খেলার মাঠে ঢাকাতে বোধহয় মডার্ন স্পোর্টিং এর একটা খেলা আছে, খেলাটা হয়ে যাওয়ার পরে মানে আসাদুল্লাহর হাতে যখন কাপটা তুলে দেওয়া হয়েছে, আসাদুল্লাহ এর আগে দুবার তাকে হত্যা করার চেষ্টা হয়েছে, কিন্তু নিশ্চিত বেষ্টনী নিরাপত্তার বেষ্টনীকে ভেদ করে বিপ্লবীরা তার কাছাকাছি পৌঁছতে পারেনি। এবার কি হল, আনন্দের আতিশয্যে কাপটা ধরে নাচতে নাচতে যেই আসাদুল্লাহ একটু বাইরের দিকে এসেছে, হরিপদ ভট্টাচার্য মাত্র 14 বছর বয়স, রিভলভার তার গর্জন করে উঠল এবং আসাদুল্লাহ ভুল শেষ। এই আর একটা হয়েছিল ফুটবল মাঠ। এইটা ঘটনাটা বলে শেষ করব। মেদিনীপুরে এক সময় পরপর 3 জন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে হত্যা করেন বিপ্লবীরা, পেডি, ডগলাস, বার্চ। আমি যখন রিসার্চ করি অনেক বিপ্লবী বেঁচে ছিলেন। তখন তো আর মোবাইল ফোন ছিল না, ওয়াকম্যান করে সেই ক্যাসেট করে রেকর্ডিং করতাম। সেই রেকর্ডিংগুলো আজও আমার কাছে আছে। কেউ যদি ইন্টারেস্টেড হন আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি শোনাতেও পারি। অসামান্য সব। আজকে খারাপ লাগে, এখন যারা রিসার্চ করছে বিপ্লবীদের নিয়ে, একজন বিপ্লবী মনে হয় আজকে বেঁচে আছে। আমি কিন্তু সেই পেডি হত্যার নায়ক বিমল দাশগুপ্তকে মেদিনীপুরে গিয়ে ইন্টারভিউ করেছি, এবং প্রভাংশু পাল যিনি হত্যা করেছিলেন রবার্ট ডগলাসকে, একাধিকবার তার বাড়িতে গেছি। সেসব ঘটনা বলতে গেলে এক রাতটা হয়ে যাবে। এবং আরো দেখেছি, আপনাকে বলি বিপ্লবীদের মধ্যে আরো দেখেছি, বিনা দাস যখন সে স্ট্যানলি জ্যাকসনকে গুলি করতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হলে রিভলভারটা যদি দিয়েছিলেন কমলা দাশগুপ্তর পায়ে ধরে তাকে প্রণাম করেছে। আজ কেউ তারা নেই। তাই একটা সময় এমন হয়েছিল, কেউ আর কোন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর রাজি নয় যে বাজকে পাওয়া খেলার মাঠে। বাজ প্রচন্ড অত্যাচারী দুদিকে, আইডিয়াটা পুরো ছিল প্রভাংশু। গোলপোস্টের দুপাশে বল বয় থাকতো, তখন 2 তরুণ অনাথ পাজা মৃগেন দত্ত দুদিকে চলে আসে। কেউ বুঝতে পারেনি কি বল বয় সেটা গেছে আর কি ছিল সঙ্গে, সেটা কেউ তার জানত। সে বার বিদেশে খেলবেন বলে কথা ছিল। সেই গাড়ি থেকে নেমেছে, এদিক থেকে অনাথের রিভলভার গর্জে উঠলো, ওদিক থেকে ব্রিগেডের রিভলভার গর্জে উঠলো। যেই বাজ পড়ে গেছে, অনাথ ছুটে গিয়ে বাঘের মতো চেপে বসলেন তার বুকের উপর চেপে বসে একের পর সব কটা গুলি উদ্ধার করে দিলেন। তখন সে বাইরে এসে অনাথকেও গুলি করে মেরে ফেললো, মানে গুলি করতে করতেই অনাথ বাচ্চা বুকের উপর পড়ে মারা যায়। আর ব্রিগেডকেও তাই সেভাবেই মেরে ফেলা হয়। ফুটবল মাঠে এভাবে রক্ত স্নান হচ্ছে। শেষ করি এই কথা বলে, আজ এই বিপ্লবীদের প্রতি শরৎচন্দ্রের ছিল এত শ্রদ্ধা। শরৎচন্দ্র গান্ধীজি তাকে বলেছিলেন বিপ্লবীরা দেশের শত্রু। প্রচন্ড প্রতিবাদ করে উনি বলেন, তাই যদি হয় তাহলে মতবিরোধ মানে যদি শত্রুতা হয়, তাহলে আপনাকে কেউ যদি দেশের শত্রু বলে আপত্তি করতে কিছু নেই আপনার। আরো বলেছিলেন শরৎচন্দ্রের কথা, এটা স্বরাজ উইল বি ওয়ান বাই সোলজার্স এন্ড নট বাই স্পাইডার্স। অবশ্যই কথাটা আমি দেখুন, এটা গান্ধীজির অবদানকে তো অস্বীকার করা যায় না, কিন্তু নজরুল পরে কিন্তু সব্যসাচী কবিতা এটা লিখেওছিলেন, সুতা দিয়া মোরা স্বাধীনতা চাই, বসে বসে কাল গুনি, জাগরে জোয়ান বাদ হয়ে গেল মিথ্যার তাও। তাই আজ শেষ করছি শুধু বলে, মুক্তির মন্দিরও সম্মান বলে কিন্তু সুমনবাবু বললেন, আর আমি বলবো বিপ্লবীদের যে আত্মা, বিপ্লবীদের আত্মা রবীন্দ্রনাথ, কবি সম্রাট রবীন্দ্রনাথের বহু গানে কিন্তু চিত্রায়িত হয়েছে। যারা তব শক্তি রবিল নিজ অন্তর মাঝে, হচ্ছিল ভয়, হচ্ছিল জয়, সার্থক তব কাজে, দিন আগত হই ভারত তব কই, নিশ্চল নির্বীর্য বাহু কর্মকীর্তিহীনে, ব্যর্থ শক্তি নিরানন্দ জীবন ধন দিনে, প্রাণ দাও প্রাণ দাও, দাও দাও প্রাণ হে, জাগ্রত ভগবান হে, জাগ্রত।